সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে উৎপাদনের উপকরণ বলতে কি বোঝায়। উৎপাদনের উপকরণের মধ্যে ভূমি এবং ভূমির বৈশিষ্ট্য এবং গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। চলো মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে দেখো উৎপাদনের উপকরণ বলতে কি বোঝায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। উৎপাদনের উপকরণ বলতে বোঝায় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত যে মূল উপাদানগুলো দরকার সেগুলি হচ্ছে উৎপাদনের উপকরণ। একটা পণ্য উৎপাদন সম্পন্ন করতে যে যে মূল উপকরণের সহায়তা প্রয়োজন সেটাই হচ্ছে উৎপাদনের উপকরণ। তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে সকল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপকরণের সাহায্যে পণ্য বা সেবার রূপগত ও গুণগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা যায় তাদেরকে একত্রে উৎপাদনের উপকরণ বলে। তাহলে এখানে কিছু প্রাকৃতিক এবং কিছু অপ্রাকৃতিক উপকরণের কথা বলা হয়েছে। প্রাকৃতিক উপকরণ বলতে যে উপকরণগুলো প্রকৃতির সৃষ্টি, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য, বিভিন্ন ধরনের কাঁচামাল যেগুলো কৃষি পণ্যের মাধ্যমে উৎপাদন করা হয়, এগুলো কিন্তু সবই প্রাকৃতিক উপকরণ। আর অপ্রাকৃতিক উপকরণের মধ্যে রয়েছে শ্রম, মূলধন, সংগঠন, এগুলো হচ্ছে অপ্রাকৃতিক উপাদান। এই প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুই ধরনের উপাদান বা উপকরণের সাহায্যে যখন কোনো পণ্য বা সেবার রূপগত ও গুণগত পরিবর্তন করা হয়, রূপগত মানে এটার আকার আকৃতি পরিবর্তন করা হয়, আর গুণগত হলো কোয়ালিটি দিক থেকে যদি কোনো চেঞ্জ করা হয় তাহলে সেটাই হচ্ছে চেঞ্জ করে যদি নতুন কোনো পণ্য উৎপাদন করা হয় তাহলে এই সংক্রান্ত উৎপাদন কাজে যে বিষয়গুলো ব্যবহার করা হয় সেগুলোর সমন্বিত রূপই হচ্ছে উৎপাদনের উপকরণ। তাহলে আমরা দেখতে পেলাম যে উৎপাদনের উপকরণ বলতে উৎপাদনের কাজে যে সমস্ত উপাদান সহায়ক ভূমিকা পালন করে সেগুলোর সমন্বিত রূপ হচ্ছে উৎপাদনের উপকরণ। তো তাহলে দেখা যাচ্ছে যে উৎপাদন কাজে ব্যবহৃত যে কোনো উপাদানই উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহৃত হবে। তাহলে উৎপাদনের উপকরণের মাধ্যমে আমরা উৎপাদিত যে পণ্যদ্রব্য আছে সেটার যে প্রথম অবস্থা ছিল সেই অবস্থাকে চেঞ্জ করে আমরা নতুন একটা অবস্থায় নিয়ে যাই এবং তার গুণগত পরিবর্তনও সাধন করি এই উৎপাদনের উপকরণগুলোকে কাজে ব্যবহার করে। উৎপাদনের উপকরণগুলোকে যখন আমরা কাজে ব্যবহার করি তখন ওই কাঁচামালটি আর কাঁচামাল অবস্থায় থাকে না, এটা একটা চূড়ান্ত পণ্যের রূপ ধারণ করে এবং তখন এটা মানুষের ব্যবহার উপযোগী হয়ে যায় এবং তখন এটার থেকে মানুষ বিভিন্ন ধরনের উপযোগ পেতে থাকে। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদনের উপকরণ হচ্ছে উৎপাদনের কাজে সহায়তাকারী যে কোনো ধরনের উপাদান যার মাধ্যমে পণ্যের আকার আকৃতি পরিবর্তন করে এটিকে মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয়। এখন আসো উৎপাদনের উপকরণগুলো কি কি, কয় ধরনের উৎপাদনের উপকরণ আছে। আমরা জানি যে উৎপাদনের যে উপকরণগুলো সেগুলো প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুই ধরনের হয়ে থাকে। এই উপকরণগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা অপ্রাকৃতিক। আর সবগুলো মিলে উৎপাদনের মোট উপকরণকে আমরা প্রধানত চারটি ভাগে ভাগ করি। তো চারটি ভাগের মধ্যে প্রথমত আসো ভূমি, দ্বিতীয়ত শ্রম, তৃতীয়ত মূলধন এবং চতুর্থত হলো সংগঠন। তাহলে যে কোনো উৎপাদন কার্য কমপ্লিট করতে গেলে, যে কোনো উৎপাদন কার্য সম্পন্ন করতে গেলে আমাদের চার ধরনের উপাদানের সহায়তা নিতে হবে। এই চার ধরনের উপাদানের মধ্যে রয়েছে প্রথমে হলো
ভূমি ল্যান্ড, এরপরে হচ্ছে শ্রম লেবার, এরপরে মূলধন ক্যাপিটাল, আর সংগঠন বা অর্গানাইজেশন। এই 4 ধরনের উপকরণের সমন্বয়ে একটি উৎপাদন কার্য পরিপূর্ণভাবে সমাপ্ত হয়ে থাকে। এখন আসো এই উপকরণগুলো সম্পর্কে আমরা জেনে নেই। প্রথমে আসো যে ভূমি কি, ভূমি কাকে বলে, বা ভূমি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসো ভূমির সংজ্ঞা। সাধারণত ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে বোঝায়। সাধারণ অর্থে যে পৃথিবীর উপরিভাগ, যে শক্ত আবরণ, যেটা মাটি দ্বারা আবৃত বা জল দ্বারা আবৃত, সেটাকেই আমরা মূলত ভূমি হিসাবে আখ্যায়িত করি। কিন্তু অর্থনীতির ভাষায়, অর্থনীতিতে ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর ভূপৃষ্ঠকে বোঝায় না। ভূমি বলতে প্রাকৃতিক সকল সম্পদকে বোঝায়। ভূমি বলতে পৃথিবীতে বিদ্যমান যে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, সবকিছুই হলো ভূমির অন্তর্গত। এখানে ভূমি বলতে মাটির উর্বরতা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, জল, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী, পাহাড় পর্বত, এগুলো সবই হচ্ছে ভূমির অন্তর্গত। তাহলে আমরা জানলাম যে সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায় বা ভূপৃষ্ঠকে বোঝায়, যেটার উপরে আমরা বসবাস করি, যাতায়াত করি, বিভিন্ন ধরনের চাষাবাদ করি। কিন্তু ব্যাপক অর্থে ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে বোঝায় না, বরং অর্থনীতিতে ভূমি বলতে সকল ধরনের প্রাকৃতিক সম্পদকে বোঝায়, যেগুলো মানুষের দৈনন্দিন বিভিন্ন কাজে সহায়তা করে থাকে। এগুলোর মধ্যে রয়েছে আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, নদ নদী, পাহাড় পর্বত, এগুলো সবই ভূমির অন্তর্গত। এগুলোকে অর্থনীতির ভাষায় ভূমি হিসাবে আখ্যায়িত করা হয়। কি বুঝতে পারতেছ ছেলেরা? বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছ? বোঝা যাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে সোজা কথায় আমরা যদি বলি যে মাটির উর্বরতা শক্তি, এটাও ভূমি হিসাবে আখ্যায়িত করব। সূর্যের আলো, এটাকে আমরা ভূমি হিসাবে আখ্যায়িত করব। যে কোনো ধরনের খনিজ সম্পদ, এটাকে আমরা ভূমি হিসাবে আখ্যায়িত করব। বনজ সম্পদ, বনে যে গাছপালা, পশু পাখি, এগুলো ও আমরা ভূমি হিসাবে আখ্যায়িত করব। এরপরে মৎস্য ক্ষেত্র, বিভিন্ন ধরনের মৎস্য যেখানে চাষ করা হয়, সেটাও আমাদের ভূমির অন্তর্গত। নদ নদী ভূমির অন্তর্গত, পাহাড় পর্বত ভূমির অন্তর্গত। তাহলে ভূমি বলতে অর্থনীতির ভাষায় ভূমি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। সকল ধরনের প্রাকৃতিক সম্পদই মূলত ভূমির অন্তর্গত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভূমি মাটির উর্বরতা শক্তি, আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, এগুলো সমন্বিত রূপ। এখন আসো উৎপাদনের দ্বিতীয় উপকরণ, শ্রম। শ্রম বলতে আমরা কি বুঝি? শ্রম বলতে আমরা কি বুঝি দেখো। সাধারণ অর্থে মানুষের মানসিক ও শারীরিক অথবা উভয় প্রকার অথবা আংশিক বা সম্পূর্ণ পরিশ্রম যা অর্থ উপার্জনের জন্য করা হয় তাকে শ্রম বলে। মানুষের মানসিক যে কোনো শ্রম যা অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হয়, সেটা শ্রম হিসাবে গণ্য হবে। তাহলে মানুষ মানসিক বা শারীরিক যে কোনো ধরনের শ্রম হতে পারে। এই মানসিক বা শারীরিক বা উভয় প্রকার বা আংশিক বা সম্পূর্ণ পরিশ্রম যা অর্থ উপার্জনের জন্য করা হয়। একজন মানুষ যে লেবার হিসাবে কাজ করে, সে যে পরিশ্রম করে, সেটাকে আমরা শ্রম বলি। একজন রাস্তার মাটি কাটার লোক মাটি কেটে রাস্তা ভরাট করে, এটা তার শারীরিক শ্রম। একজন ব্যবসায়ী, সে তার ব্যবসা পরিচালনা করে, এটা তার শারীরিক এবং মানসিক উভয় ধরনের পরিশ্রম। একজন অফিসের কর্মচারী যে অফিসে কাজ করে, অফিসে
ঝাড়ু দেয়, অফিসের জিনিসপত্র মোছামাছি করে, সে শারীরিক শ্রম দিচ্ছে। একজন অফিসের বস, সে মানসিক শ্রম দিচ্ছে, অফিস পরিচালনার কাজে নিয়োজিত রয়েছে, তাহলে তিনি মানসিক শ্রম দিচ্ছেন, এটাও শ্রম হিসাবে আখ্যায়িত। তাহলে অর্থের বিনিময়ে যে কোনো ধরনের মানসিক বা শারীরিক শ্রম, এটা আংশিকও হতে পারে, পরিপূর্ণ হতে পারে। যদি অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হয় তাহলে সেটাকে আমরা শ্রম হিসাবে আখ্যায়িত করব। তাহলে শ্রম দুই ধরনের, একটা মানসিক শ্রম, একটা হলো শারীরিক শ্রম। একজন ড্রাইভার, সে তার শারীরিক শ্রম দিয়ে গাড়ি চালায়, পাশাপাশি সে তার বুদ্ধি খাটিয়ে গাড়ি চালায়। তাহলে এই ক্ষেত্রে দুই ধরনের শ্রমই দরকার, মানসিক এবং শারীরিক। তবে সাধারণত অফিসিয়াল যে জবগুলো রয়েছে সেই জবগুলোতে শারীরিক শ্রমের চেয়ে মানসিক শ্রম বেশি, এবং এখানে মানসিক শ্রম দিয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রম শারীরিক এবং মানসিক দুই ধরনের হতে পারে। এই শারীরিক বা মানসিক যে কোনো শ্রম প্রদান করার মাধ্যমে একজন ব্যক্তি অর্থ উপার্জন করে থাকে। এখন আসো মূলধন। মূলধন বলতে কি বোঝায় সেটা আমরা দেখি। মূলধনের ধারণা। তো প্রথমে আসো মূলধন কি। যে সকল দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয়, তাকে অর্থনীতির ভাষায় মূলধন বলে। মূলধন হচ্ছে এমন শ্রম দ্বারা উৎপাদিত দ্রব্য এবং যা বর্তমানে ভোগের জন্য ব্যবহার না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় মূলধন অর্থনীতিতে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যন্ত্রপাতিগুলো যেগুলো আমরা উৎপাদনের কাজে ব্যবহার করি, মেশিনপত্র ইনস্টল করা হয়, এগুলো মূলধন আকারে ব্যবহার করা হয়, কেননা এগুলো পুনরায় উৎপাদন কাজে এগুলোকে ব্যবহার করা হয়। এছাড়া পণ্য উৎপাদনের কাজে যে কারখানা ব্যবহার করা হয়, যে কারখানার বিল্ডিং ব্যবহার করা হয়, এটাও মূলধন আকারে ব্যবহার হয়, কেননা এই বিল্ডিংকে আমরা পুনরায় উৎপাদন কাজের জন্য ব্যবহার করছি। এখানে আমরা বসবাসের জন্য ব্যবহার করছি না, বরঞ্চ পুনরায় পণ্যদ্রব্য উৎপাদনের কাজে আমরা মূলধনকে ব্যবহার করছি। এই জন্য মূলধন মূলধন হিসাবে বিল্ডিং ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে যে জমির উপর বিল্ডিংটা তৈরি করা হলো, ওই জমিটাও আরেক দিকে মূলধন আকারে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সকল দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়, তাকে অর্থনীতির ভাষায় মূলধন বলে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে মূলধন হতে গেলে সেটা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হতে হবে এবং এর মাধ্যমে নতুন নতুন পণ্যদ্রব্য উৎপাদন করা হবে এবং এগুলো ক্রেতা ও ভোক্তাদের চাহিদা পূরণ করবে। তাহলে মূলধন পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত এক ধরনের উপকরণ। এরপরে আসো সংগঠন। সংগঠন বলতে কি বোঝায়? উৎপাদনের চতুর্থ উপকরণ হলো সংগঠন। নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজই হলো সংগঠন। তাহলে দেখা যাচ্ছে যে উৎপাদনের যে উপকরণগুলো আছে, এই উপকরণগুলোকে একত্রিত করে
এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় সাধন করে কোনো প্রতিষ্ঠান যখন গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজ করা হয় তখনই তা সংগঠন হিসাবে আখ্যায়িত হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে সংগঠন উৎপাদনের বিভিন্ন উপকরণগুলোকে একত্রিতকরণের কাজ করে এবং একটা উদ্দেশ্য অর্জনের জন্য কোনো প্রতিষ্ঠান গঠন করে, পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে। আর সংগঠনের মাধ্যমে উৎপাদনের যে বিভিন্ন উপকরণগুলো আছে সেই উপকরণগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হয়, সামঞ্জস্য বিধান করা হয়। এতে প্রতিষ্ঠানের যে কোনো উৎপাদন কাজ পরিচালনা করা সহজ হয় এবং এর মাধ্যমে প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজ সম্পন্ন হয়। তাহলে আমরা দেখতে পাই যে সংগঠন ছাড়া কোনো প্রতিষ্ঠানের যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যকে অর্জন করা কখনোই সম্ভব হয় না। এর জন্য উৎপাদনের চতুর্থ উপকরণ হিসাবে সংগঠনের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং উৎপাদনের উপকরণগুলোকে সমন্বয়করণের মাধ্যমে চূড়ান্ত রূপ দিয়ে উৎপাদন কার্য পরিচালনা করাই সংগঠনের মূল উদ্দেশ্য। এখন আসা যাক যে উৎপাদনের যে প্রথম উপকরণ, সেই প্রথম উপকরণ হলো ভূমি। এই ভূমি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ভূমি কি, ভূমির বৈশিষ্ট্যগুলো কি কি এবং ভূমি আমাদের কেন প্রয়োজন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা একটা করে আমরা আলোচনা করি। প্রথমে আসো ভূমির বৈশিষ্ট্যগুলো নিয়ে। প্রথমে আসো ভূমির বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর রয়েছে ভূমি প্রকৃতির দান। ভূমি হচ্ছে প্রকৃতির দান। আমরা জানি যে পৃথিবীতে ভূমির যোগান নির্দিষ্ট, ভূমির কখনো হ্রাস বৃদ্ধি হয় না। সৃষ্টির আদিকালেও পৃথিবীতে যে পরিমাণ ভূমি ছিল এখনো ওই পরিমাণ ভূমি বিদ্যমান রয়েছে। এটা প্রকৃতিগতভাবে সৃষ্টি। মানুষ এই ভূমিকে সৃষ্টি করতে পারে নাই। মানুষ শুধু ভূমির আকৃতি পরিবর্তন করতে পেরেছে কিছু কিছু এলাকায়, যে উঁচু নিচু এলাকা কেটে সমান করে দিয়েছে, পাহাড় পর্বত কেটে সমতল ভূমিতে পরিণত করেছে, আবার মাটি খনন করে পুকুরে পরিণত করেছে। এরকম ভূমির আকৃতি কিছুটা পরিবর্তন করতে পারে মানুষ, কিন্তু ভূমি সৃষ্টি করতে পারে না। ভূমি হচ্ছে প্রকৃতির দান, আল্লাহ প্রদত্ত সৃষ্টি। এই পৃথিবীতে আল্লাহ যেভাবে ভূমি সৃষ্টি করেছেন সেভাবে ভূমি আছে এবং ভবিষ্যতেও থাকবে। মানুষ এই ভূমির পরিমাণ বৃদ্ধিও করতে পারবে না, এটাকে কমাতেও পারবে না। এটা ভূমির প্রকৃতিগতভাবেই সৃষ্টি। এই ভূমির মধ্যে কোথাও সমতল ভূমি রয়েছে, কোথাও আবার পাহাড় পর্বত বেষ্টিত, কোথাও আবার বনভূমি, কোথাও আবার মরুভূমি, কোথাও আবার নদী নালা, এগুলো বিদ্যমান রয়েছে। এগুলো থাকার কারণে ভূমি যে প্রকৃত রূপ সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাঁড়ায়। তবে মূল কথা হচ্ছে আখ্যায়িত করেন। তাহলে আমরা বলতে পারি যে ভূমি প্রকৃতির সৃষ্টি এবং প্রকৃতিগতভাবেই ভূমি সংরক্ষিত হয়। 2 নম্বর হচ্ছে ভূমির যোগান সীমিত। ভূমির যোগান সীমিত এই কথাটির অর্থ হলো যে পৃথিবীতে মোট ভূমির পরিমাণ নির্দিষ্ট, সীমিত। এটা আমরা ইচ্ছা করলেই ভূমির যোগান বাড়াতে পারবো না। ভূমি সৃষ্টির আদিকালেও যে পরিমাণ ছিল এখনো ওই পরিমাণ ভূমি রয়েছে। ভূমি সুস্পষ্টভাবে নির্দিষ্ট। বাংলাদেশের আয়তন যতটুকু ছিল ততটুকুই আছে, এটা বাড়ানোর কোনো স্কোপ নাই। আবার ভারতের আয়তনের কথা যদি বলো সেটাও একই। আবার সারা পৃথিবীর যদি আয়তন বলো এটাও সুনির্দিষ্ট। আবার বনভূমির আয়তনের কথা যদি বলো এটাও নির্দিষ্ট। তাহলে আমরা বলতে পারি যে ভূমির যোগানটা সুনির্দিষ্ট এবং এটা বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই।
মানুষ শুধুমাত্র ভূমির আকৃতি পরিবর্তন করতে পারে, উঁচু নিচু সমান করতে পারে, গর্ত করতে পারে, কিন্তু নতুনভাবে ভূমি সৃষ্টি করতে পারে না। পৃথিবীর আগে যে পরিমাণ ভূমি ছিল এখনো ওই পরিমাণ ভূমি বিদ্যমান রয়েছে। তাহলে ভূমির যোগান সীমিত, এটা ইচ্ছা করলে বাড়ানো বা কমানো সম্ভব নয়। এরপরে হচ্ছে ভূমি বিভিন্ন প্রকৃতির। এটাও ভূমির একটা অন্যতম বৈশিষ্ট্য যে ভূমি বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। উর্বর ভূমি, অনুর্বর ভূমি, সমভূমি, উপত্যকা, বনভূমি, পাহাড় পর্বত বেষ্টিত ভূমি, মরুভূমি, এগুলো বিভিন্ন এলাকার ভূমি কিন্তু বিভিন্ন রকম। এই ভূমির ভিন্নতার কারণে এক এক এলাকায় এক এক রকম ফসল উৎপাদিত হয়। যে এলাকার ভূমি সমতল এবং উর্বর সেখানে কৃষি ফসল উৎপাদিত হয়। যে এলাকার ভূমি বনভূমি সেখানে বন সম্পদ উৎপাদিত হয়, বন সম্পদ সেখানে সমৃদ্ধ। আবার কিছু কিছু এলাকায় মরুভূমি, সেখানে কোনো ফসল উৎপাদিত হয় না। তাহলে আমরা দেখতে পাই যে ভূমির আকার আকৃতি বিভিন্ন ধরনের এবং ভূমি বিভিন্ন এলাকার ভূমিতে মানুষ বিভিন্নভাবে কাজে লাগাতে পারে। যে এলাকার ভূমি সমভূমি সেখানে মানুষ কৃষি কাজ করে। যে এলাকার ভূমি পর্বত বেষ্টিত সেখানে পাহাড় পর্বতে চাষ না করে অন্য কাজের জন্য ব্যবহার করা হয়, খনিজ সম্পদের জন্য সেই এলাকাটা উপযুক্ত হয়। আবার কিছু এলাকার ভূমি মরুভূমি, সেখানে কৃষি ফসলের পরিবর্তে সেখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তোলা হয়। এইভাবে ভূমির আকৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই বিভিন্ন ধরনের ভূমি মানুষের বিভিন্ন কাজেও ব্যবহার করা হয়। যেমন কিছু কিছু এলাকা আছে নদ নদী বেষ্টিত এলাকা, সেইখানে মৎস্য চাষ করে ওই এলাকার লোকজন জীবিকা নির্বাহ করে থাকে। তাহলে ভূমির ভিন্নতা হেতু মানুষের পেশারও ভিন্নতা চলে আসে। এরপরে আসো অস্থানান্তর যোগ্যতা। ভূমির আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ভূমিকে স্থানান্তর করা যায় না, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না। ভূমি হচ্ছে অস্থানান্তর যোগ্য একটা সম্পদ। এটাকে মানুষ কাজে ব্যবহার করতে পারে, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় না, নিয়ে যাওয়া যায় না। তো ভূমির কিছু মাটি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি, কিন্তু পুরা ভূমিটাকে আমরা তুলে নিয়ে অন্য জায়গায় গিয়ে স্থাপন করা অথবা অন্য জায়গায় নিয়ে যাওয়া এটা সম্ভব নয়। এই জন্য ভূমির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অস্থানান্তর যোগ্যতা। এটা স্থানান্তর যোগ্য নয়, এক জায়গা থেকে অন্য জায়গায় এটা পরিবহন যোগ্য নয় বা নিয়ে যাওয়া সম্ভব হয় না। এই কারণে ভূমি অস্থানান্তর যোগ্য একটা সম্পদ। এরপরে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হলো এই যে ভূমিতে যখন আমরা উৎপাদন করব, তো ভূমিতে যখন আমরা উৎপাদন করব বিভিন্ন উৎপাদনের উপকরণগুলোকে কাজে লাগিয়ে যখন আমরা উৎপাদন করব, তখন কিন্তু প্রয়োজনীয় সংখ্যক যদি উৎপাদনের কাজে যে উপকরণগুলো ব্যবহার করা হয়, সার, কীটনাশক, ঔষধ, এগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে উৎপাদন ক্ষমতা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। তবে একটা পর্যায়ে গেলে ওই পর্যায়ের পর আর উৎপাদন ক্ষমতা কখনোই বৃদ্ধি পাবে না। এটাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা। এরপর আমরা একটা নির্দিষ্ট পর্যায়ের পর উৎপাদনের ব্যয় যদি আমরা বৃদ্ধিও করি বা উৎপাদনের উপকরণগুলোকে যদি আমরা যথেষ্ট পরিমাণে দিইও, তারপরেও কিন্তু উৎপাদন হ্রাস পেতে থাকে। এইভাবে উৎপাদন একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বৃদ্ধি পায়, তারপরে উৎপাদন আস্তে আস্তে ভূমিতে হ্রাস পেতে থাকে। এটাকেই বলা হচ্ছে উৎপাদন এর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এবং এটা ভূমির ক্ষেত্রে কার্যকর হয়ে থাকে। এরপরে আসো ভূমি অবিনশ্বর। ভূমির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ভূমি অবিনশ্বর। ভূমির কখনো ধ্বংস নেই,
ভূমির কখনো ক্ষয় নেই, ভূমির কখনো ধ্বংস হয়ে যায় না। পৃথিবীতে যে পরিমাণ ভূমি ছিল এখনো সেই পরিমাণ ভূমি রয়েছে। তাহলে ভূমি একটা অবিনশ্বর উপাদান, এটা নশ্বর নয়, এটা ধ্বংসপ্রাপ্ত হয় না। তবে ভূমির আকৃতি পরিবর্তন হতে পারে। নদী এলাকায় আমরা দেখি যে নদী ভাঙ্গনের কারণে কিছু ভূমি নদীগর্ভে বিলীন হয়ে যায়, আবার নতুন চর সৃষ্টি হয়। নতুন চর সৃষ্টি করার মাধ্যমে আবার নতুন ভূমির জাগ্রত হয়। এইভাবে ভূমি অবিনশ্বর, অর্থাৎ কখনো ভূমি ধ্বংসপ্রাপ্ত হয় না। নদীর একুল ভেঙ্গে ওকুলে আবার নতুন ভূমির আবির্ভাব হয়। এভাবে ভূমি আর পরিমাণ পৃথিবীতে সুনির্দিষ্ট এবং ভূমি অবিনশ্বর একটা উপাদান, এটা ধ্বংসপ্রাপ্ত হয় না। এরপরে আসো যোগান দাম নেই। ভূমির আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে পৃথিবীতে ভূমি পরিমাণ সুনির্দিষ্ট, ভূমির কোনো যোগান দাম নেই। পৃথিবীতে নতুন ভূমি যেহেতু সৃষ্টি করা যায় না, সেহেতু এটার যোগানও সীমিত, সীমাবদ্ধ। অতীতে যে পরিমাণ ভূমি ছিল এখনো সেই পরিমাণ ভূমি আছে। নতুনভাবে ভূমির কোনো সৃষ্টি করা যাবে না, এই জন্য ভূমির কোনো যোগান দান নেই। যোগান মানে ভূমিটা তৈরি করার জন্য যে দাম, সেটাকে বলা হচ্ছে যোগান দাম। তো ভূমি তো আদি থেকেই সৃষ্ট, সৃষ্টির আদিকাল থেকেই ভূমি সৃষ্ট, যার কারণে ভূমি নতুন করে সৃষ্টি করতে হয়নি। আর নতুন করে সৃষ্টি না হওয়ার কারণে ভূমি পেতে বা ভূমি তৈরি করতে আমাদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি। এই জন্য আমরা বলতে পারি যে ভূমির কোনো যোগান দাম নেই। ভূমিকে আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করি, কিন্তু এই ভূমি তৈরি করার জন্য বা সৃষ্টি করার জন্য আমাদের নতুনভাবে কোনো অর্থ ব্যয় করতে হয়নি। এটা সৃষ্টির আদিকালেই আল্লাহ এটা সৃষ্টি করে দিয়েছেন, যেভাবে সৃষ্টি করছেন ওভাবেই আমাদের মাঝে আছে, এবং যত পরিমাণে সৃষ্টি করে দিয়েছেন তত পরিমাণই আছে। এটা বাড়ানো বা কমানো আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য আমরা বলি যে ভূমির যোগান সীমাবদ্ধ এবং ভূমির কোনো যোগান দান নেই। এরপরে আসো আমরা ভূমির গুরুত্ব নিয়ে আলোচনা করব। ভূমি আমাদের কি কি কাজে লাগে বা ভূমি কেন অপরিহার্য, আমরা সেটা নিয়ে আলোচনা করব। ভূমি হচ্ছে আদি ও মৌলিক উপাদান। ভূমি হচ্ছে উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান। ভূমি যে কোনো উৎপাদন কাজ করতে গেলে প্রথমে আগে ভূমি লাগবে। ভূমি ছাড়া কোনো উৎপাদন কাজ করা সম্ভব নয়। যে কোনো উৎপাদন কাজ করতে গেলে ভূমিকে আমরা ব্যবহার করি। আমরা যখন কারখানা নির্মাণ করি তখন সেটা ভূমির উপরই নির্মিত হয়, এবং ভূমিকে ব্যবহার করে সেখানে আমরা যন্ত্রপাতি ইনস্টল করি। এজন্য ভূমি হচ্ছে উৎপাদনের আদি ও মৌলিক উপাদান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের মৌলিক উপাদান ও আদি উপাদানের মধ্যে ভূমি অন্যতম। ভূমিকে ব্যবহার করে আমরা উৎপাদন কার্য সম্পন্ন করি, এবং ভূমি ছাড়া কোনো অবস্থায় উৎপাদন কার্য করা সম্ভব নয়। এই জন্য ভূমিকে উৎপাদনের আদি ও মৌলিক উপাদান হিসাবে আখ্যায়িত করা হয়। এরপর আসো কাঁচামালের যোগানদাতা। আমরা বিভিন্ন শিল্প কারখানায় পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য যে ধরনের কাঁচামাল ব্যবহার করি সেই কাঁচামালগুলোর যোগান দেয় হলো ভূমি। কারণ ভূমি থেকেই কাঁচামালগুলো তৈরি করা হয়, উৎপাদন করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমরা চিনি কারখানায় যে আখ ব্যবহার করি কাঁচামাল হিসাবে, সেটা আমরা ভূমিতে উৎপাদন করি। আমরা বিভিন্ন ধরনের জুস তৈরি করি, এই ফল উৎপাদনের জন্য ভূমি আমাদের কাজে লাগে। আবার আমরা বিভিন্ন ধরনের যে উপকরণ যেগুলো আমরা ভূমি থেকে উৎপাদন করি সেগুলো আমাদের উৎপাদন কাজে ব্যবহার হয়। উদাহরণস্বরূপ আমরা যে পাট থেকে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করি, এই পাট উৎপাদিত হয় ভূমিতেই। তাহলে কাঁচামালের যে যোগান
সেটা ভূমি থেকেই আসে। আবার বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য যেগুলো, সেগুলো আমরা মাটির নিচ থেকে উত্তোলন করি, যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, এগুলোর যে কাঁচামালের, এই কাঁচামালের যোগানদাতা হলো ভূমি। এখান থেকে আমরা এই কাঁচামালগুলো পাই বলেই এগুলোকে আমরা আমাদের দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করতে পারি এবং উৎপাদনের কাঁচামাল বা উপকরণ হিসাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তাহলে ভূমি কাঁচামালের যোগানদাতা হিসাবে কাজ করে। এরপরে হচ্ছে জীবনোপকরণের আধার। আমাদের জীবন ধারণের জন্য যে সমস্ত উপকরণ বা উপাদান একান্ত প্রয়োজন, তার মধ্যে ভূমি অপরিহার্য। কারণ আমরা শূন্যে বসবাস করতে পারি না, আমাদেরকে বসবাস করতে হয় ভূমির উপর। ভূমিতে আমরা ঘরবাড়ি নির্মাণ করি, এখানে আমরা বাসস্থান তৈরির জন্য করি, জমির চাষ করার মাধ্যমে আমরা ফসল উৎপাদন করি, এখানে আমরা যাতায়াত করি, শিল্প কারখানা নির্মাণ করি। অর্থাৎ জীবন ধারণের জন্য যত ধরনের উপকরণ আছে সবকিছুই আমরা মূলত ভূমি থেকে পেয়ে থাকি। তাহলে জীবন উপকরণের আধার হিসাবে ভূমি কাজ করে থাকে। এরপর আছে অর্থনৈতিক উন্নয়নে ভূমি। একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এই শিল্প প্রতিষ্ঠান স্থাপন করি কোথায়? এই ভূমির উপর। আবার শিল্প প্রতিষ্ঠানের যে কাঁচামালগুলো আমরা পাই, এই কাঁচামালগুলো আমরা ভূমি থেকেই পেয়ে থাকি। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদনের যে উপকরণ, এই উপকরণের মধ্যে ভূমির গুরুত্ব অপরিসীম। ভূমিকে ব্যবহার করেই আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা এগিয়ে যেতে পারি। উৎপাদনের অন্যান্য উপকরণের উৎস। ভূমি শুধু যে উৎপাদনের মূল উৎস তা নয়, অন্যান্য উপকরণের উৎস হিসাবে কাজ করে। যেমন শ্রম যদি আমরা দিতে চাই, তো শ্রম দিতে গেলে ভূমির সহায়তা নিতে হবে। ভূমিকে অবলম্বন করেই আমরা বিভিন্ন ধরনের শ্রম দিয়ে থাকি, কারণ ভূমিকে আমরা ব্যবহার করি, ভূমির উপর আমরা অবস্থান করি। এরকম ভাবে আমরা বলতে পারি যে অন্যান্য যে উপকরণগুলো আছে উৎপাদনের, সেই সব ধরনের উপকরণের উৎসই হলো মূলত ভূমি। তাহলে এতক্ষণ আমরা আজকে ভূমি এবং উৎপাদনের উপকরণ এবং ভূমি নিয়ে আমরা আলোচনা করলাম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো, এখনই ক্লাস শেষ হয়ে যাবে, আবার সময়ও শেষ হয়ে যাবে। তো তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলো। কারো কোনো সমস্যা আছে? না স্যার, না। না স্যার। তাহলে কি আমরা শেষ করে ফেলবো? শেষ করবো আজকে? জি স্যার। যে পড়াগুলো আজকে দিলাম এগুলো তোমরা শিখো। আগামী ক্লাসে এখান থেকে আমি কিছু প্রশ্ন ধরবো, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। গুড বাই।